ধন্যবাদ। আমরা আমাদের রেকর্ডিংটা চালু করে দিয়েছি। তো আশা করব আমরা প্রত্যেকটা বিষয়ে আজকে খুব মনোযোগ সহকারে একটু দেখবো, কারণ আজকে ফান্ডামেন্টালস অফ নার্সিং এর অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব, এবং এই বিষয়গুলো থেকে আমাদের মোটামুটি বেশ কিছু কোশ্চেন কমন পাওয়ার জন্য আমরা আশা করব। তো প্রথমে আমরা দেখবো ফান্ডামেন্টালস অফ নার্সিং এর বেসিক কিছু ড্রাগস। ফান্ডামেন্টালস অফ নার্সিং শুধু না, এখানে ফার্মাকোলজি কিছু রিলেটেড ড্রাগসও রয়েছে। তো আমরা কিছু ড্রাগস এর নাম এখানে দিয়েছি। এরপরে আমরা ফান্ডামেন্টালস অফ নার্সিং এর কিছু টপিক নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? তো আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ। তো এখানে আমরা প্রথমে যেটা আলোচনা করেছি যে আমাদের হসপিটাল রিলেটেড ম্যাসিভ কিছু ড্রাগ, এবং সেই ড্রাগস গুলা আহ, তোমার হচ্ছে যদি ওভারডোজ হয়ে যায়, হ্যাঁ, বা হচ্ছে সেই ড্রাগ গুলো যদি ডেট এক্সপায়ার হয়ে যায়, তো সেক্ষেত্রে কি কি ধরনের দেখা যায় না, কাজী স্বর্ণা বলছে দেখা যায় না, বাকি সবাই কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি তো আমরা। কাজী জি স্বর্ণা স্যার, কাইন্ডলি, দেখতে পাচ্ছি। হ্যাঁ কাজী স্বর্ণা কাইন্ডলি তোমার মোবাইল ফোনটা একটু আবার নতুন করে ঢুকো, তাহলে হয়তো দেখতে পাবো। তোমার নেট কানেকশন হয়তো প্রবলেম হচ্ছে, বাকি সবাই দেখতে পাচ্ছে। আচ্ছা, তো আমরা এখানে দেখি কয়েকটা ড্রাগস এর ওভারডোজ বা হচ্ছে ড্রাগস যদি এক্সপায়ার করে সেক্ষেত্রে আমাদের কি কি ধরনের প্রবলেম হতে পারে। হ্যাঁ, তো আমরা বেসিক কয়েকটা জিনিস মনে রাখবো এখানে। যেমন ওপিওয়েড ওভারডোজ, যদি ওপিওয়েড ড্রাগ যেমন হচ্ছে মরফিন, অক্সিটোসিন, সরি অক্সিকোডন, এই টাইপের ড্রাগ গুলা যদি ওভারডোজ হয়, হ্যাঁ, সেক্ষেত্রে সাইন সিমটম কি আসে? সেক্ষেত্রে সাইন সিমটম হচ্ছে আমাদের রেসপিরেটরি ডিস্ট্রেস হবে। প্রথমত হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, এরপর হচ্ছে ডিপ্রেশন হবে, এরপর হচ্ছে ড্রাউজিনেস, এরপরে পিন পয়েন্ট টিউপিউ। হ্যাঁ, তো মরফিন টাইপ, মানে মরফিন টাইপের ড্রাগ সাধারণত কখন দিই আমরা? সাধারণত পেশেন্টের খুব বেশি পেইন হচ্ছে, যেমন বেসিক জিনিস যেটা, যেমন অ্যাপেন্ডিসাইটিস পেইন যদি হয়, এটা অনেক ক্রুশিয়াল পেইন। আমাদের জানি যে আমরা আমাদের পেটের লার্জ ইন্টেস্টাইনের একটা এক্সট্রা পার্ট যেটা কোনো কাজে আসে না সাধারণত, সেটাকে বলে আমরা অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিসাইটিস হইলে অনেক বেশি পেইন হয়। সেক্ষেত্রে পেইনটাকে কন্ট্রোল করার জন্য আমরা একটা ড্রাগ দিয়ে থাকি, সেটা হচ্ছে মরফিন বা প্যাথিজিন অনেক সময় দিয়ে থাকি। তো এগুলোকে বলা হয় ওপিওয়েড ড্রাগ। হ্যাঁ, পেইন কিলার এক কথায়, এগুলোকে বলা হয় ওপিওয়েড ড্রাগ। হুম, তো ওপিওয়েড ড্রাগ গুলা একটা দিকে কাজ করে কেমন কি, যেমন হচ্ছে পেইনটাকে কিল করে বা পেইনটাকে রিমুভ করে, অন্যদিকে হচ্ছে ঘুমের প্রবণতা তৈরি করে। হ্যাঁ, মানে ঘুম এসে যায় এগুলা, এই ড্রাগ গুলা নিলে। তো সাধারণত যাদের এরকম ক্রুশিয়াল পেইন, যেমন সার্জারি পেশেন্ট, কোন একটা সার্জন সার্জারি করে চলে গেছে, হ্যাঁ, ড্রাগ ডেসক্রিপশনে লিখে রাখছে কি যে মরফিন টিডিএস টিডিএস করে পাবে, বা প্যাথিডিন টিডিএস করে পাবে। তার মানে 3 বেলা মরফিন বা 3 বেলা প্যাথিডিন পাবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক কথা। সার্জারি পেশেন্ট, অ্যাপেন্ডিসাইটিস এর পেশেন্ট, বা হচ্ছে আরটিএ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে যাদের খুব বেশি পেইন হচ্ছে, তাদের ক্ষেত্রেও মরফিন বা প্যাথিডিন এই ধরনের ড্রাগ দেওয়া হয়ে থাকে। এছাড়াও এছাড়াও রেসলেস পেশেন্টদের ক্ষেত্রে, যাদের হচ্ছে নিউরোলজিক্যাল ফাংশন ডিসফাংশন আছে, নিউরোলজিক্যাল ডিসফাংশন আছে, বা রেসলেস, তাদের ক্ষেত্রেও মরফিন বা প্যাথিডিন অনেক সময় দেওয়া হয়ে থাকে। তো এই ক্ষেত্রে যদি আমরা মরফিন বা প্যাথিডিন হাই ডোজে দিয়ে ফেলি, বা হচ্ছে দেখা যাচ্ছে তাদের এই ড্রাগটা দেওয়ার ক্ষেত্রে আমরা ডোজ মেনটেন করলাম না, বা দেখা যাচ্ছে যে কোনো বিষক্রিয়া হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের কি কি সাইন সিমটম হয় সেটা এখানে বলা হয়েছে। তো সাধারণত আমরা কি ডোজে দেই মরফিন প্যাথিডিন? সাধারণত দেই হচ্ছে মরফিনে আমরা কি করি, 1 অ্যাম্পুল দিয়ে 10 ml মতো বানাই, 10 ml মতো বানাই। দেন হচ্ছে আমরা 2 ml হচ্ছে রোগীকে দিই, প্রাথমিকভাবে 2 ml দিই। এবং পরবর্তীতে যদি আহ, দেখা যায় যে না, তার এই 2 ml এর কাজ হচ্ছে না, পরবর্তীতে ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী আমরা পরবর্তীতে আবারও দিয়ে থাকি 2 ml করে। তো এটাই হচ্ছে আমরা এই সিস্টেমে মোটামুটি দিয়ে থাকি ড্রাগটা। কিন্তু দেখা যায় যাদের হচ্ছে ড্রাগ এডিক্টেড আগে থেকেই, বা অ্যালকোহল নিয়ে থাকে আগে থেকেই, মরফিন প্যাথিডিন ড্রাগ নিয়ে থাকে, বা আদার্স ড্রাগ নিয়ে থাকেন, আহ, গাঁজা বা ভাং এই ধরনের ড্রাগ নিয়ে থাকে, তাদের ক্ষেত্রে এই মেডিসিন গুলা কিন্তু এই লো ডোজে কাজ করে না। তাদের ক্ষেত্রে কিন্তু একবারে দেখা যাচ্ছে 5 ml, 6 ml, বা একবারে 10 ml অনেক সময় দেওয়া হয়ে থাকে কিছু কিছু পেশেন্ট পেশেন্ট ভ্যারি করে। তো সেই ক্ষেত্রে এখন আমি একটা পেশেন্ট নতুন পাইলাম, যে আমি একটা পেশেন্টের শুরুতেই 6 ml মতো দিয়ে দিলাম মরফিন।
ওই পেশেন্টের নিড ছিল 6 ml, ডক্টর অ্যাডভাইস করছে 6 ml দিতে, আমি দিয়ে দিলাম। তো আমি মনে মনে চিন্তা করলাম, ও তাহলে মানে 6 ml দিতে হবে সব পেশেন্টে। পরে একটা পেশেন্ট আসলো, সে ড্রাগ এডিক্টেড না, সে ভালো পেশেন্ট, তাকেও আমি 6 ml দিয়ে দিলাম। তো তার ক্ষেত্রে ওইটা কিন্তু ড্রাগ ওভারডোজ। ক্লিয়ার? তো ড্রাগ ওভারডোজ হলে তাদের কি হবে? রেসপিরেটরি ফাংশন প্রথমত কি হবে? রেসপিরেটরি ফাংশন ডিক্রিজ হয়ে যাবে। হ্যাঁ, দেখা যাচ্ছে লাংস ঠিক মতো কাজ করবে না। এরপর আছে কি ডিপ্রেশন, সে পেশেন্টটা কি হবে? ডিপ্রেশনে চলে যাবে, ড্রাউজি হয়ে যাবে, এক কথায় ড্রাউজি হয়ে যাবে। তুমি ডাকবা, তার জিসিএস টা আমরা 15 পাবো না, জিসিএস টা দেখা যাচ্ছে আমাদের যেখানে তার 10 থাকার কথা বা 15 থাকার কথা বা 12 থাকার কথা, সেখানে আমরা জিসিএস পাবো, হ্যাঁ, 6, 7 বা এরকম জিসিএস ডাউন হয়ে যাবে। 3 পয়েন্ট পিউপিল, মানে আমরা পিউপিলের চোখ এরকম খুলে আমরা কি করি? টর্চ ধরি। টর্চ ধরলে তখন আমরা দেখবো যে পিউপিলটা আস্তে আস্তে কি হচ্ছে, নর্মালি যদি থাকে তাহলে পিউপিল কিন্তু ডায়ালেট হয়। হ্যাঁ, পিউপিল কিন্তু যখনই টর্চ ধরবো, নর্মাল ক্ষেত্রে পিউপিলটা আস্তে আস্তে বড় হয়, ডায়ালেট হয়। বাট যদি আমরা ড্রাগ ওভারডোজ পেশেন্টদের পিউপিল আমরা লাইট দিই, তখন কি হবে? ওই পিউপিলটা আর ডায়ালেট হবে না, একটা পয়েন্টেই ওইটা ফিক্স থাকবে। এটাকেই বলা হয় 3 পয়েন্ট পিউপিল। আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, এরপরে আসি কি, আহ অ্যাসিটামিনোফেনটা আসে না, বেনজোডিয়াজেপাইনটাও লাগবে না। আয়রন আয়রন ওভারডোজটা আমরা একটু দেখে নিব। আয়রন ওভারডোজ হচ্ছে কি আয়রন সাপ্লিমেন্ট। হ্যাঁ, যে অনেক সময় আমরা এটা আয়রন ট্যাবলেট সাধারণত আমরা কি করি? বনলতা বলতে আবার একটু বলেন। আচ্ছা, আবার কি কোন বিষয়টা বলবো? স্পেসিফিক করে বলেন, পুরো বিষয়টা তো বলা পসিবল না, কারণ অনেকগুলো বিষয় বলে ফেলেছি, তাই না? স্পেসিফিক করে বলেন কোন কোন বিষয়ে তোমার লাগবে, তাহলে সেটা আমি বলছি, সমস্যা নেই। আরেকটা আছে আয়রন ওভারডোজ কি? আয়রন অনেক সময় আমরা ট্যাবলেট ফর্মে খাই, যারা প্রেগনেন্ট মাদার আছে বা হচ্ছে যাদের হচ্ছে অ্যানিমিয়া পেশেন্ট যারা, তাদের আমরা সাধারণত আয়রন সাপ্লিমেন্ট দিয়ে থাকি। তো যাদের প্রয়োজন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে শুধুমাত্র আয়রনটা দেওয়া হয়, কিন্তু যাদের বডিতে আয়রনের প্রয়োজন নাই, বাট অন্য কারণে তাদের অ্যানিমিয়া হচ্ছে, ঠিক আছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া না, অন্য কারণে অ্যানিমিয়া হচ্ছে, তাদেরকে যদি আমি আয়রন দিয়ে দিই, ভুল ডায়াগনোসিস করলে তাদেরকে যদি আয়রন দিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে তাদেরও কিছু সাইন সিমটম দেখা দেবে এই ড্রাগ ওভারডোজের কারণে। এটা হচ্ছে কি, অ্যাবডোমিনাল পেইন, পেটে ব্যথা হবে, ভমিটিং শুরু হবে, ডায়রিয়া শুরু হয়ে যাবে, আবার মেটাবলিক অ্যাসিডোসিস হইতে পারে। ঠিক আছে? পিপিই ডায়ালেট হয় না কোন মেডিসিন? আচ্ছা, কোন মেডিসিন না, পিপিই ডায়ালেট হয় না, অনেক মেডিসিন আছে, বহুত মেডিসিন আছে, তার মধ্যে আমরা এইখানে শুধু একটা মেডিসিন নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে অপিওয়েড ওভারডোজ। তো অপিওয়েড বা মরফিন, প্যাকেজিং যদি আমরা ওভারডোজ দিয়ে থাকি পেশেন্টকে, সেক্ষেত্রে পিউপিল ডাইলেট যেরকম ভাবে হওয়ার কথা সেরকম হবে না, একটা পয়েন্টে ফিক্স থাকবে। এই জিনিসটাকে বলা হচ্ছে 3 পয়েন্ট পিউপিল। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। যদি মরফিন বা প্যাথিডিন ওভারডোজ হয়ে থাকে, তাইলে 3 পয়েন্ট পিউপিলটা হতে পারে। হুম, সবারই যে হবে তা না, কিন্তু এখানে হতে পারে। এখানে রেসপিরেটরি ডিজিজ সবারই যে হবে তা না, হতে পারে। ডিপ্রেশন সবারই যে হবে তা না, হতে পারে। ঠিক আছে? মানে প্রত্যেকটাই যে একটা পেশেন্টেরই হবে তা না, পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে এই জিনিসগুলো হতে পারে। আচ্ছা, আমাদের মোটামুটি এখান থেকে এই দুইটা জানলেই এনাফ। আচ্ছা, বেনজোডায়াজেপাইন বা ডায়াজিপাম, হ্যাঁ, এটা মোটামুটি একটু আমাদের জেনে রাখা দরকার। বেনজোডায়াজেপাইন বা হচ্ছে ডায়াজিপাম বা লোরাজিপাম, এই টাইপের মেডিসিন গুলা সাধারণত আমরা সিডেশনের ক্ষেত্রে দেই। সিডেশন করার জন্য, মানে ঘুম পাড়ানোর জন্য, এক কথায় যাদের মোটামুটি ভেন্টিলেশনের পেশেন্ট থাকে, হুম, অনেক সময় ডিস্ট্রেস পেশেন্ট থাকে, তাদের ক্ষেত্রে আমরা বেনজোডায়াজেপাইন বা ডায়াজিপামও দিয়ে থাকি। তবে এটা আসলে সব জায়গায় ইউজ হয় না। হ্যাঁ, খুব মেজর ক্ষেত্রে ইউজ হয়, যেমন মরফিন প্যাকেজিং যাদের কাজ করে না, তাদের ক্ষেত্রে ডায়াজিপাম ডায়াজিপাম বা লরাজিপাম এই টাইপের মেডিসিন দেওয়া হয়। নর্মালি মরফিন প্যাকেজিং কাজ করে। ড্রাগ এডিক্টেড পার্সন যারা, তাদের ক্ষেত্রে আহ, আমরা হাই ডোজে চলে যাবো, তখন আমরা চলে যাবো বেনজোডায়াজেপাইন বা ডায়াজিপাম। তো এটাও যদি আমরা ওভারডোজ দিয়ে থাকি, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে পেশেন্ট কমপ্লিট সিডেশনে চলে যাবে। হ্যাঁ, সহজে তার ঘুম ভাঙবে না, কনফিউশন হবে। হ্যাঁ, সে স্বাভাবিকভাবে তাকে কথা বললে সে চিনবে না যে কোথায় আছে। হসপিটালে যদি আমরা জিজ্ঞাসা করি আপনি এখন কোথায় আছেন, সে বলবে আমি বাসায় আছি, কিন্তু আছে সে হসপিটালে। এই প্রবলেম গুলো হবে, রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, এরপরে ডিপ্রেশন হবে। আচ্ছা, মোটামুটি এই কয়েকটা জিনিস মাথায় রাখলে এনাফ। এখন আমরা আসি ফান্ডামেন্টালস এর কিছু টপিক, সেটা হচ্ছে হাইপোভলিমিক শক। আচ্ছা, শক
আমাদের কয়েকটা শকের টাইপস আছে, মোটামুটি 5টা টাইপস আছে আমাদের শকের। এখানে আমরা একটু দেখি 5টা টাইপস কি কি। একটা হচ্ছে হাইপোভলিমিক শক, একটা হচ্ছে কার্ডিওজেনিক শক, আর একটা হচ্ছে আহ এখানে এগুলো আলাদা করে দিয়েছি। ডিস্ট্রিবিউটিভ শক, এটার মধ্যে আবার হচ্ছে সেপটিক শক, অ্যানাফাইলেকটিক শক। আবার একটা আছে কি নিউরোজেনিক শক, একটা হচ্ছে অবস্ট্রাকটিভ শক। মোটামুটি এই কয়েকটা ইম্পর্টেন্ট। এবং লাস্ট হচ্ছে এন্ডোক্রাইন শক। তো এই কটাই হচ্ছে আমাদের শক সিনড্রোম। তো আমরা মেইন শক সিনড্রোম যেটা, এই 5টা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন আসলে হাইপোভলিমিক শক। হাইপোভলিমিক শকটা কি? হাইপোভলিমিক কথাটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে মোটামুটি এটা আমাদের ক্লিয়ার হয়ে যায়। যেমন হাইপো মানে কি? হাইপো মানে হচ্ছে কম, আর হাইপার মানে হচ্ছে বেশি। তাহলে এই বেশি। কথাটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখি হাইপো লাস্টেরটা কি আসে, ভলিমিক। হ্যাঁ, ভলিমিক। তো ভলিমিক মানে হচ্ছে আমাদের বডি ফ্লুইড, বডি যে আমাদের যে ফ্লুইডটা আছে সেই ফ্লুইডটাকে বলা হচ্ছে, দ্যাট মিনস ভলিউম, আমাদের বডির ফ্লুইড ভলিউম। তো হাইপোভলিমিক মানে হচ্ছে আমাদের বডির ফ্লুইড যখন কমে যায়, বডির ফ্লুইড যখন কমে যায়, তখন যেই শক হয়ে থাকে সেটাকে আমরা বলছি হাইপোভলিমিক শক। এটা কি কারণে হয়, আমরা সেই কারণগুলো আমরা দেখি যে হেমোরেজ হলে, বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যারা হচ্ছে আইটি হয়, বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যাদের হয়, তাদের সাধারণত প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, এবং ব্লিডিং হয়ে হাইপোভলিমিক শকে চলে যায়। আহ, সেটা হেমোরেজ হইতে পারে। এরপর আছে কি সিভিয়ার ডিহাইড্রেশন। হ্যাঁ, প্রচুর পরিমাণে পানি স্বল্পতা থাকলেও হাইপোভলিমিক শক হতে পারে। প্রচুর পরিমাণে পানি স্বল্পতা নিয়ে যদি কেউ মনে করো প্রচন্ড প্রখর রোদে কাজ করতেছে, বা রোদে মরে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এই ধরনের হাইপোভলিমিক শক হতে পারে। এরপর আছে কি ডায়রিয়া ভমিটিং। এক্সেস ডায়রিয়া ভমিটিং হইলে, সেক্ষেত্রে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড পেশেন্টকে না দিই, পেশেন্ট যদি পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড ইনটেক না করে, সেক্ষেত্রেও হাইপোভলিমিক শক হতে পারে। এটার হাইপোভলিমিক শকের কজটা একটু ইম্পর্টেন্ট, এই কারণগুলো ইম্পর্টেন্ট যে কি কারণে হাইপোভলিমিক শকটা হতে পারে। হ্যাঁ, এইটুকু পড়লেই মোটামুটি এনাফ। আচ্ছা, ম্যানেজমেন্টটা আমরা একটু দেখি। ম্যানেজমেন্টটা একটু, তাহলে হাইপোভলিমিক শকের আমরা কি পড়বো? কজেস পড়বো, ঠিক আছে, কজেস পড়বো, ম্যানেজমেন্ট পড়বো, আর কিছু দরকার নাই। এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ড্রাগ ড্রাগ ওভারডোজের আমরা কি কি পড়বো? অপিওয়েড, বেনজোডিয়াজেপাইন, একটা হচ্ছে আয়রন ওভারডোজ। এই তিনটা পড়লে না। এভাবে আমি প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমরা শর্ট সাজেশন দিয়ে দিই। তো শর্ট সাজেশন গুলো কাইন্ডলি তোমরা ক্লাস টাইমে নোট করে রাখবা, এবং পাশাপাশি চেষ্টা করবা এগুলো আবার পড়ার, বাসায় আবার রিভাইজ করার, তাহলে তোমাদের জন্য বেটার। এখন আসি হাইপোভলিমিক শক আমরা কিভাবে ম্যানেজ করব। অ্যাজ এ নার্স, আমরা প্রথমে কি করব, আমরা চেষ্টা করব তাকে মুখে খাওয়ানোর জন্য। পেশেন্ট যদি অ্যাভেল হয় মুখে খাওয়ার জন্য, তাদের যদি সমস্যা না হয়, সেক্ষেত্রে আমরা কি করব, পেশেন্টকে হিউজ পরিমাণে ওরাল ফ্লুইড দিব। সেটা হইতে পারে ওরাল স্যালাইন, নর্মাল ওরাল স্যালাইন, বা হচ্ছে ডাব ওয়াটার, বা প্লেন ওয়াটার, বা হচ্ছে কোনো স্যুপ, ফ্লুইড, এই জাতীয় কিছু আমরা পেশেন্টকে দ্রুত খাওয়ানোর জন্য ট্রাই করব। যদি দেখি যে না, রোড ট্রিপ অ্যাক্সিডেন্ট, তার কোনো সেন্স নাই, সেক্ষেত্রে আমরা দ্রুত কি করব, আমরা যদি দেখি যে না, তার জিহ্বা অনেক শুকায় গেছে, তার হচ্ছে আহ কি হচ্ছে, তার বডি গুলা, বডির চামড়া গুলো চুপসে যাচ্ছে, হ্যাঁ, এই ধরনের যদি আমরা সিমটম গুলো দেখি, হ্যাঁ, দেন হচ্ছে আরো কি কি সিমটম থাকে, যে পেল স্কিন, মানে স্কিন গুলা শুকায় যাওয়া মানে হচ্ছে কি পেল স্কিন, স্কিনের কালারটাই পেল কালার হয়ে যাবে, হ্যাঁ, ব্লাড প্রেশার কমে যাবে। তো এই ধরনের জিনিসগুলো আমরা যদি দেখি, তখন ইমিডিয়েটলি আমরা কি করব, ইমিডিয়েটলি আমরা মুখে খাওয়ানোর জন্য অপেক্ষা না করে আমরা দ্রুত আইভি চ্যানেল ওপেন করব, মানে হচ্ছে ক্যানুলা করে দিব, বা কি বলে বাটারফ্লাই দিয়ে আমরা, যদি আমাদের অ্যাভেলেবল না থাকে ক্যানোলা, সেক্ষেত্রে বাটারফ্লাই দিয়ে আমরা আইভি ফ্লুইড দেওয়া শুরু করবো। তো বেসিক্যালি আমরা কি করি, আমরা হচ্ছে কি বলে হাইপোভলিক শক বা হচ্ছে ডিহাইড্রেশনের ক্ষেত্রে সাধারণত আমরা নর্মাল স্যালাইন দিয়ে থাকি। নর্মাল স্যালাইন সাধারণত আমরা দিয়ে থাকি। নর্মাল স্যালাইনটা কি, আইসোটনিক। তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিয়েছিলাম, হোমওয়ার্কটা আমাদের মানে প্রত্যেকটা ক্লাসে আমি মনে করেছি, বাট কেউ আমাকে হোমওয়ার্কটা জমা দেওয়া নাই। আমি বলেছিলাম আইসোটনিক কোনগুলা, হাইপোটনিক কোনগুলা, হাইপারটনিক কোনগুলা, এটা লিস্ট আমাকে হোমওয়ার্ক দিতে। কেউ আমাকে দেওয়া হয়নি এটা। এরপর আরেকটা হোমওয়ার্ক তোমাদের দিয়েছিলাম,
যে তোমাদের হচ্ছে ম্যানেজমেন্ট, হ্যাঁ, লিডারশিপ ম্যানেজমেন্টে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম কি, যে লিডারশিপ কোন কোন কান্ট্রিতে আছে, এটা একটা লিস্ট করে আমাকে জমা দিতে বলছিলাম। এই দুইটা জিনিস কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা আসে। তো এই দুইটা হোমওয়ার্ক কিন্তু অনেকেই করো নাই, অনেকে যারা করছো বা অনেকে দিতে পারো নাই। তো দ্রুত আমাকে দিয়ে দিবা, ঠিক আছে, গ্রুপে এটা দিয়ে দিবা, বা হচ্ছে ক্লাস টাইমে আমাকে ক্লাসের কি বলে চ্যাটিং এ ইনবক্স করবা, ঠিক আছে, কপি করে ইনবক্স করে দিবা। আচ্ছা, এখন দেখি ম্যানেজমেন্ট আর কিভাবে করতে পারি। ম্যানেজমেন্ট আমরা কি করলাম, প্রথমে আইবি চ্যানেল ওপেন করে দ্রুত আমরা কি করলাম, ফ্লুইড দেওয়া শুরু করলাম। এরপরে যদি আমরা দেখি যে কন্টিনিউস তার কোথাও দিয়ে ব্লিডিং হচ্ছে, তাহলে সেই ব্লিডিংটা আমাদের বন্ধ করতে হবে। যদি কন্টিনিউস ভমিটিং হয়, কন্টিনিউস যদি তার হচ্ছে লুজ মোশন হতে থাকে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, কন্টিনিউস ভমিটিং হলে আমরা ভমিটিং টেন্ডেন্সি রিমুভ করার জন্য অনডানসেট্রন নামক ইনজেকশন দিয়ে দিব, হ্যাঁ, যদি আমাদের অ্যাভেলেবল থাকে। অনডানসেট্রন মানে হচ্ছে তোমার ইনস্টেট, সাধারণত ইনস্টেট আমরা যেটা পাই। এছাড়াও আছে তোমাদের হচ্ছে প্যালক্সি আমরা দিতে পারি, যদি সিভিয়ার ভমিটিং হয়, কন্ট্রোলে না আসে ইনস্টেন্ট দেওয়ার পরও, সেক্ষেত্রে আমরা প্যালক্সি বা এই টাইপের মেডিসিন দিতে পারি। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে না ডায়রিয়ার কোনো প্রবলেম হচ্ছে, তাহলে ডায়রিয়াটাকে আমরা কন্ট্রোল করতে যা যা লাগে আমরা সেই জিনিসগুলো ফলো করবো, ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমাদের হাইপোভলিমিক শক। এরপর আসি কার্ডিওজেনিক শক। কার্ডিওজেনিক শক কি, কার্ডিওজেনিক এর মধ্যেই কিন্তু আমাদের মূল কথাটা চলে আসছে। কার্ডিও মানে হচ্ছে কি, হার্ট, হার্ট রিলেটেড শক। হ্যাঁ, সাপোজ হঠাৎ একটা পেশেন্টের মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়েছে, এমআই হয়েছে, এক কথায় আমরা সাধারণত হসপিটালে যে কথাটা বলি এমআই, দেখো তো ওই পেশেন্টের এমআই হয়েছে কিনা, এরকম। যে বা ইসিজি আমরা দেখে, কার্ডিয়াক মনিটর যদি লাগানো থাকে আমরা ইসিজি দেখে বলি পেশেন্টের তো ডক্টর, পেশেন্টের তো এমআই হচ্ছে, তাহলে আমরা কি কি স্টেপ ফলো করবো। তো ডক্টর এসে বললো যে না, তাহলে অ্যাট্রোপিন দিয়ে দাও, অনাম্বল অ্যাট্রোপিন দিয়ে দাও, বা হচ্ছে কন্টিনিউয়াস যদি আমরা দেখি যে এমআই হচ্ছে, সেক্ষেত্রে অ্যাট্রোপিন আমাদের পাম্পে চালাইতে বলে, পাম্পে শুরু করো। তো এটা হচ্ছে বিষয়, যে কার্ডিওজেনিক শক, কার্ডিওজেনিক শক যদি হয়ে থাকে, মানে কি, কার্ডিওজেনিক শক মানে হচ্ছে তার হার্ট কাজ করা বন্ধ করে দিচ্ছে। হার্টটা হচ্ছে কন্টিনিউয়াস কাজ করে, বাট থেকে থেকে কাজ করা বন্ধ করে দিচ্ছে, এটাই হচ্ছে কার্ডিওজেনিক শকের মূল কারণ। এটা হচ্ছে মায়োকার্ডিয়াল বা হার্ট অ্যাটাক। এটা যদি হয়, সেক্ষেত্রে আমাদের পেশেন্ট কার্ডিওজেনিক শকে চলে যেতে পারে। হ্যাঁ, সিভিয়ার হার্ট ফেলার হলেও কার্ডিওজেনিক শকে যেতে পারে। কার্ডিও মায়োপ্যাথি হলেও কার্ডিওজেনিক শকে পেশেন্ট যাইতে পারে। তাহলে কার্ডিওজেনিক শকের আমরা কজেসটা দেখলাম, যে কি কারণে কার্ডিওজেনিক শক হয়ে থাকে, ঠিক আছে। আরেকটা হচ্ছে সাইন সিমটম। তো সাইন সিমটম কি, সাইন সিমটমটা হচ্ছে চেস্ট পেইন, বুকে ব্যথা হবে। যদি অ্যালার্ট পেশেন্ট হয়, সাধারণত এরকম ক্রুশিয়াল পেইন এটাকে বলে, ক্রুশিয়াল পেইন, সে বুকটা এরকম চেপে ধরবে, হ্যাঁ, এরকম চেপে ধরে এরকম পেইন ফিল করবে। তো তখন আমরা বুঝতে পারি যে না, হয়তো তার কোনো ইএমআই বা মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়েছে। তো এটাকে বলে চেস্ট পেইন হইলে আহ, আমরা অনেক সময় ডায়াগনোসিস করতে পারি যে কার্ডিওজেনিক শক হইতে পারে, এমআই হচ্ছে। এরপর কি আছে, শর্টনেস অফ ব্রেথ, মানে খুব দ্রুত ব্রিথিং করবে, রেসপিরেটরি রেটটা বেড়ে যাবে হঠাৎ করে। এরপরে পালস উইক হয়ে যাবে, মানে আমরা পালস যদি দেখতে যাই পেশেন্টের, দেখবো খুব স্লো বিট হচ্ছে, একদম বিট নাই বললেই চলে, হ্যাঁ, এরকম হয়ে যাবে। লো ব্লাড প্রেশারও কমে যাবে। জগুলার ভেইন ডিস্টেনশন, জগুলার ভেইন আমাদের কোথায় থাকে, আমরা কোথায় দেখি জগুলার ভেইন, কেউ একজন বলো তো, দেখি আমরা কতটুকু জানি। জগুলার ভেইন কোথায় থাকে? স্যার গলায়। গলায়, আচ্ছা, আর কেউ? নেকে গলার কোন, স্যার, নেকি? আর কেউ? মানে না নেক না স্যার, মানে গলার হচ্ছে যে আপনার ডান সাইডে ডান সাইডে শুধু থাকে, আর কোনো সাইডে থাকে না? থাকে। মানে আমার দেখা মতে যেটা বললাম আর কি, সেটাই বললাম। আর কেউ? আর কেউ? আচ্ছা, জুগুলার ভেইন আমাদের এই যে, এটাকে কি বলে আমাদের ফ্যারিংস, তাই না? এই ফ্যারিংস এর বোথ সাইডে, আমরা যারা হসপিটালে কাজ করো তোমরা, এটা জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওটাতে একটা পেশেন্ট তোমার হচ্ছে সিপিআর পাচ্ছে, এমআই হয়েছে, তাহলে পেশেন্টের আমরা সিপিআর দেওয়ার পর আমরা কি করি, জুগুলার বলে, যে ডক্টর বলে কি বলে, যে সিপিআর এক সাইকেল হয়ে গেলেই বা দুই সাইকেল হয়ে গেলেই বলে জুগুলার দেখো। তাহলে আমাদের সিপিআর এর মেইন রুলস এর মধ্যে কিন্তু জুগুলার আমরা কি করি, জুগুলারে আমরা কি পাস দেখি, তাই না? তো আমরা জগুলাটা হচ্ছে কি, এই যে আমাদের
ল্যারিংস এর দুই সাইডে, হ্যাঁ, লেফট রাইট দুই সাইডে থাকে। তো আমাদের যারা আহ, আহ, কি বলে সিভিলাইন করে, হ্যাঁ, সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার, তারা অনেক সময় রাইট জুগুলারও করে, লেফট জুগুলারও করে, পেশেন্টের পজিশন বুঝে বা পেশেন্টের সুবিধা অসুবিধা বুঝে। তো তাহলে কোথায় থাকে জুগুলার? আমাদের ফ্যারিংস এর দুই সাইডে, বোথ সাইডে, রাইট এন্ড লেফট বোথ সাইডে জুগুলার থাকে। এখানে তুমি দিয়ে দেখতে পারো, হাত দিয়ে দেখতে পারো, দেখবা পাওয়াজ পাচ্ছ। এখানে হাত দিয়ে দেখতে পারো, দেখবা পাওয়াজ পাচ্ছ। ঠিক, এখানে দুইটা সাইডে, বোথ সাইডে। তো আমি এটা বললাম কি জানো, এখানে হচ্ছে যদি মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়, হ্যাঁ, পেশেন্ট যদি শকে চলে যায়, তাহলে আমরা প্রথমেই এখানে পালস দেখবো, জুগুলের পালস দেখবো। ঠিক আছে, আদারওয়াইজ দেখা যাবে যে হার্ট রেট জিরো হয়ে গেছে, হ্যাঁ, পেশেন্ট আর কি করতেছে না, পেশেন্ট আর রিকভার করতেছে না। যখনই আমরা দেখবো যে জুগুলারে পালস পাচ্ছি না, হাতে পালস খুব উইক পাওয়ার পরে আমরা কি করব, পালস যদি উইক পাই, তার কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে যে হঠাৎ করে পালস থাকবে না, হাতে আমরা পালস পাচ্ছি না, তখনই আমরা জুগুলারে চলে আসবো। ঠিক আছে, বা হচ্ছে ফিমোরাল সাধারণত আমরা দেখি না, জুগুলারই আমরা ফার্স্ট দেখি, কারণ অনেক সময় ফিমেল মেল পেশেন্ট একটা কনফিউশন থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা জুগুলারটাই প্রথম চুজ করি। তো আমরা যখনই দেখবো যে না, পেশেন্টটা কার্ডিওজেনিক শক লাইক সিনড্রোম, সিমটম হচ্ছে কার্ডিওজেনিক শক, তো সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব, পালস দেখবো, এবং হচ্ছে শর্টনেস অফ ব্রেথটা আমরা ফলো করব। হ্যাঁ, মানে এই সাইন সিমটম গুলো ফলো করব। এই সাইন সিমটম গুলো ফলো করার পর আমরা হচ্ছে কি করব, ম্যানেজমেন্টে যাব, যে কি ম্যানেজ আমরা করবো। অ্যাডমিনিস্ট্রেশন, মেডিকেশন। তো মেডিকেশন সাধারণত কি কি দেয়? আইনোট্রোপ। আইনোট্রোপ কাদেরই বলা হয়? আইনোট্রোপ সাধারণত বলা হয় যেমন যাদের ব্লাড প্রেশার কমে যায়, তা আইনোট্রোপ বলে যে ব্লাড প্রেশার কমে গেছে, আইনোট্রোপ কি কি সাপোর্ট পাচ্ছেন, পেশেন্টে কি কি আইনোট্রোপ সাপোর্ট পাচ্ছে। এবার নরঅ্যাড্রিনালিন, বা হচ্ছে তোমার ভ্যাসোপ্রেসিন, এরপর আছে তোমার হচ্ছে ডোবুটামিন। হ্যাঁ, এই ধরনের ড্রাগস গুলোকে বলা হচ্ছে কি আইনোটপ। এবার হচ্ছে অ্যাড্রিন, অ্যাট্রোপিন, এগুলোকে বলা হয় কি আইনোটপ। অ্যাড্রিনাটোপিনকে লাইফ সেভিং ড্রাগসও বলা হয়। হ্যাঁ, যেমন নরঅ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন কিন্তু আবার লাইফ সেভিং ড্রাগ না, বাট এটা হচ্ছে কি ব্লাড প্রেশার যাদের নন রেকর্ড থাকে বা ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছে না, তাদের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। তো ম্যানেজমেন্ট হচ্ছে মূলত এটুকু মনে রাখলে হবে যে আমাদের মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে কি কি ধরনের আইনোট্রপ মেডিকেশন, বা হচ্ছে ভ্যাসোপ্রেসার। ভ্যাসোপ্রেসার যেমন ভ্যাসোপ্রেসিন এই নামে পাওয়া যায়, আইনোট্রপটা পাওয়া যায় কি নামে, নর অ্যাড্রেনালিন, অ্যাট্রোপিন, দেন হচ্ছে অ্যাড্রেনালিন, এরপরে আছে হচ্ছে তোমার ডোবুটামিন, এগুলা। আচ্ছা, এরপরে আসি অক্সিজেন থেরাপি। হ্যাঁ, যদি পেশেন্টের কি হয়, শর্টনেস অফ ব্রেথ হয়, তাহলে কি বুঝবো যে পেশেন্ট অক্সিজেন ডিমান্ড অনেক বেশি, হ্যাঁ, তো স্যাচুরেশন কম। সেক্ষেত্রে আমরা অক্সিজেন থেরাপি দিব। সেটা কিসের মাধ্যমে? হয়তো ফেস মাস্কের মধ্যে দিতে পারি, অথবা ফেস মাস্কের পরে আমাদের প্রথমে আমরা কি নেভাল ক্যানুলাই চেষ্টা করি, তাই না? 2 লিটার, 2 লিটার থেকে 6 লিটার বা 4 লিটার পর্যন্ত আমরা নেভাল ক্যানুলাই ট্রাই করি, এবং তার বেশি, লিটার বেশি, তখন আমরা কি করি, 6 to 10 লিটার আমরা ফেস মাস্কে ট্রাই করি। ফেস মাস্কে যদি না হয়, তাহলে আমরা কি করি, 10 to 14 পর্যন্ত আমরা রিব্রেথিং মাস্ক ইউজ করি। রিব্রেথিং মানে হচ্ছে কি, ফেস মাস্ক বাট সাথে একটা থলের মতো থাকবে, ব্যাগ মতো থাকবে, সেটাকে বলে রিব্রেথিং মাস্ক। এরপরে রিব্রেথিং মাস্ক আমরা দিব। এরপরে কি আছে, ট্রিট আন্ডারলাইন, সরি, রিব্রেথিং মাস্ক যদি না হয়, এরপর আমরা কি করব, হাই ফ্লো মাস্কে দিব। হাই ফ্লো নেজাল ক্যানুলা, যেটাকে বলে হাই ফ্লো নেজাল ক্যানুলা, ওটা নাকে মধ্যে দেয়, একটা হাই ফ্লো মেশিন থাকে, সেটার মাধ্যমে দেয়। আচ্ছা, হাই ফ্লো নেজাল ক্যানুলাই যদি আমাদের মেনটেন না হয়, এরপর আমরা যাবো কিসে, এরপর আমরা যাব, যদি আমাদের বাইপাপ মেশিন অ্যাভেলেবেল থাকে, সেক্ষেত্রে বাইপাপ বা সিপাপ মেশিন আমরা দিব, অথবা সেটা যদি অ্যাভেলেবেল না থাকে, ভেন্টিলেশন তো অবশ্যই থাকে, ভেন্টিলেশন মেশিনে আমরা এনআইভি মোডে দিয়ে দিব। হ্যাঁ, এনআইভি, এনআইভি তে আমরা প্রেসক্রিপশনটা, মানে অক্সিজেন থেরাপিটা কন্টিনিউ করবো। ঠিক আছে, গেল অক্সিজেন ভাইয়া থেরাপি। ভাই একটা প্রশ্ন জি, ছিল। জি, ভাইপার মেশিন মূলত কি কাজে ব্যবহার করা হয়? বুঝি না। ভাইপার মেশিন মূলত কি কাজে ব্যবহৃত করা হয়? বাইপাপ মেশিন কি কারণে ব্যবহৃত করা হয়? হ্যাঁ। আচ্ছা, সিপাপ এবং বাইপাপ, হ্যাঁ, এই দুইটা মেশিন হচ্ছে কন্টিনিউয়াস ব্রেথিং, এক কথায় মানে কন্টিনিউয়াস তোমাকে তোমার লাংসটাকে ফুলাবে। ওর কাজ হচ্ছে শুধু ফুলানো। হ্যাঁ, সিপাপ, এটা হচ্ছে সিপাপ হচ্ছে কন্টিনিউয়াস, হচ্ছে ফুলানো। আর বাইপাপ মানে হচ্ছে ফুলাবে কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস হচ্ছে কি করবে, নিয়ে নিবে।
বাই মানে হচ্ছে কি দুই, সি মানে সিপাপ হচ্ছে একটা কাজ করবে, বাইপাপ হচ্ছে দুইটা কাজ করবে। সিপাপ মেশিন হচ্ছে কি শুধু ফুলাবে লঞ্চটাকে, আর বাইপাপ মানে হচ্ছে ফুলাবে এবং হচ্ছে আবার কি নিয়ে আসবে দুইটা দিকে। এটা হচ্ছে বিষয়। হুম, এই আর ওকে, ঠিক আছে ভাইয়া। হুম, এর মধ্যে হচ্ছে আচ্ছা, এখন হচ্ছে অক্সিজেন থেরাপি করে কি ট্রিট আন্ডারলাইন কার্ডিয়াক কন্ডিশন। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হয়, যে ম্যানেজমেন্ট হিসেবে আমাদের একটা ইসিজি করতে বললাম। ইসিজি করলাম, ইসিজি করে আমরা দেখলাম কি যে তার কি আছে, এএফ আছে, আর্টেরিয়াল ফিব্রিলেশন আছে। আর্টেরিয়াল ফিব্রিলেশন যদি থাকে সেক্ষেত্রে আমরা ম্যানেজমেন্ট করবো, যে আর্টেরিয়াল ফিব্রিলেশন হচ্ছে ম্যানেজমেন্ট, সেটা আমরা দেখবো। সাধারণত আর্টেরিয়াল ফিব্রিলেশন হইলে আমরা কিছু মেডিসিন ইউজ করি, মেডিসিনের মাধ্যমে আমরা আর্টেরিয়াল ফিব্রিলেশনটা রিকভার করার ট্রাই করি। আচ্ছা, এরপরে কি আছে অনগোয়িং। অনগোয়িং কি, আমরা অবশ্যই কার্ডিয়াক মনিটরটা সবসময় মনিটরিং করব। হ্যাঁ, এরপরে আর কি করব, হার্ট ফাংশন যে ডিভাইস, হ্যাঁ, ইন্ট্রা অ্যাওর্টিক ব্যালন পাম্প আছে, এগুলো এতটা ইম্পর্টেন্ট না। এই ডিভাইস ডিভাইস এগুলো আসবে না। আমাদের জাস্ট মাথায় রাখতে হবে এখান থেকে যে কার্ডিওজেনিক শক কোথা থেকে হয়। হ্যাঁ, 100% অক্সিজেন দেওয়া সম্ভব না। এই জন্যই তো বললাম যে সিপাপ বাইপাপ মেশিনে যদি না হয়, পরবর্তীতে আমরা এনআইভি তে যাবো। এনআইভি তে 100% দেওয়া পসিবল, ঠিক আছে, কিন্তু এর একটা ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনটা মেনটেন করে দেওয়া লাগে। এনআইভি তে তোমার হচ্ছে ওখানে 100% লেখা থাকে, কিন্তু পেশেন্ট কি 100% পায়? পেশেন্ট কিন্তু 100% পায় না। পেশেন্ট 100% শুধুমাত্র ইন্টিউবেশনের পরে পায়। হ্যাঁ, কিন্তু এনআইভি তেও 100% ওখানে পায় না। ওখানে লেখা থাকে, নর্মালি লেখা থাকে মেশিনে 100%, বাট 100% পায় না পেশেন্ট। 100% একমাত্র পায় হচ্ছে তোমার যাদের হচ্ছে ইন্টিউবেশন হয়, ইন্টিউবেটেড পেশেন্টটা পায়। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, ওদিকে আমরা তো ডিটেলস না যাই। তাহলে এখানে আমরা যাব কি, কজেসে যাব, কার্ডিওজেনিক কজ কেন হয়, কার্ডিওজেনিক শক কেন হয়, সাইন সিমটমটা কি, ম্যানেজমেন্টটা কি, এই জিনিসটুকু পড়লে আমাদের এনাফ। ঠিক আছে, ম্যানেজমেন্ট আমরা কিভাবে দিব তাহলে, প্রথমে মেডিকেশনে যাব, অক্সিজেন থেরাপিতে যাব, এরপরে আন্ডারলাইং যে কার্ডিয়াক কন্ডিশন গুলো আছে, যেমন আর্টারি ফিব্রিলেশন বা হচ্ছে মাইটাল স্টেনোশন, মাইটাল স্টেনোসিস, মাইটাল স্টেনোসিস, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা ইসিজি দেখে অনেক কিছু আমরা মেজার করতে পারি। ইসিজি মেজার করে আমরা অনেক সময় বুঝবো যে না আসলে হার্টের কোনগুলো পসিবল ডিসটেনশন আছে বা ডিসফাংশন হচ্ছে। হ্যাঁ, এরপরে হচ্ছে ইসিজি যদি আমরা পুরোপুরি ভাবে সেটা ফাইন্ড আউট করতে না পারি, সেক্ষেত্রে আমরা কার্ডিওলজিস্ট দেখায় আমরা একটি ইকোকার্ডিওগ্রাম করতে পারি। ইকোকার্ডিওগ্রাম করার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে না আসলে কোন জায়গাটাতে প্রবলেম হচ্ছে। নেক্সট আসি, যাই হোক অলরেডি আমাদের 11টা বাজে। নেক্সট আসি সেপটিক শক। সেপটিক শকটা কি? সেপটিক শক হচ্ছে সাধারণত আমাদের যদি কোনো ইনফেকশন হয়ে থাকে পেশেন্টের, সেই ইনফেকশনের পরিমাণটা যদি হিউজ পরিমাণে হয়, তাহলে আমরা সেক্ষেত্রে পেশেন্ট অনেক সময় সেপটিক শকে যাইতে পারে। যে অনেকদিন ধরে ইনফেকশনের মধ্যে আছে, হঠাৎ করে আমরা হঠাৎ করে না মানে লং টাইম আমরা হচ্ছে মেডিসিন দিচ্ছি বা কি বলে অ্যান্টিবায়োটিক দিচ্ছি পেশেন্টকে, বাট সেই ইনফেকশনটা কখন মানে সেভ হচ্ছে না, ইনফেকশন থেকে পেশেন্ট সেভ হচ্ছে না, অলরেডি ইনফেকশন হয়ে সেপসিস হয়ে গেছে জায়গাটাতে, আমাদের বডির কোনো পার্টে। তো এর পরে যেই পার্ট সেটা হচ্ছে শক, বুঝে গেছেন? ইনফেকশন হলে যে সাথে সাথে একটা পেশেন্টের ইনফেকশন হয়ে লং টার্ম সেটা রিকভার করতেছে না কোন একটা জায়গাতে, যদি সেই জিনিসটা সেপসিস পর্যায়ে চলে যায়, হ্যাঁ, মানে ওই জায়গাটা পচন ধরে যায়, পচন ধরে সেপসিস পর্যায়ে চলে যায়, তারপরে আমাদের সেপটিক শকে যাওয়ার পসিবিলিটি থাকে। ঠিক আছে? এটা হচ্ছে মেন কথা। এরপর আসে কি ম্যানেজমেন্ট, আমরা সেপটিক শক পেশেন্টকে ম্যানেজ করবো কিভাবে। প্রথমে আমরা কি হবে, অ্যাডমিনিস্ট্রেশন আইভি ফ্লুইড, আমরা ইমিডিয়েটলি কি করবো, আইভি ফ্লুইড দিব, অ্যান্টিবায়োটিক দিব। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক আমরা তার কালচার দেখে দিব যে কোন অ্যান্টিবায়োটিক গুলো হচ্ছে সেন্সিটিভ আছে। যেমন কিছু কিছু পেশেন্টের যদি মেরোপ্যারাম সেন্সিটিভ থাকে, সেক্ষেত্রে মেরোপ্যারাম দিব। পেশেন্টের যদি তোমার হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল টাইপের কি কি মেডিসিন দেয়, আমরা অ্যান্টি ফাঙ্গাল টাইপের হচ্ছে আমরা আহ সাধারণত ভরিকোনাজল, হ্যাঁ, এই টাইপের মেডিসিন দিয়ে থাকি। তো এইগুলো যদি তার সেন্সিটিভ থাকে, তাহলে এই ধরনের মেডিসিন আমরা দিয়ে থাকি। তো এক কথায় আমরা কালচার দেখে আমরা ফাইন্ড আউট করি যে কোন মেডিসিন গুলো দিলে পেশেন্টের কাজ করবে, সেন্সিটিভ কোনগুলো পেশেন্ট, আর কোনগুলো রেজিস্ট্যান্ট সেগুলো আমরা কি করি, অ্যাভয়েড করি। ঠিক আছে?
আচ্ছা, এরপরে কি আসে? আহ আচ্ছা, অ্যান্টিবায়োটিক সাপোর্টের পর আসে সাপোর্ট এয়ারওয়ে। এয়ারওয়ে মানে হচ্ছে তোমার এয়ারওয়ে ক্লিন আছে কিনা, বা হচ্ছে আহ, প্রচুর পরিমাণে সে অক্সিজেন পাচ্ছে কিনা, তার স্যাচুরেশন ভালো আছে কিনা, এটা দেখে আমরা এয়ারওয়ে সাপোর্ট দিব বা ব্রিথিং সাপোর্ট দিব। ঠিক আছে, মোটামুটি এগুলোই এখানে থেকে পড়লে হবে। আচ্ছা, এনাফাইলেকটিক শক। এনাফাইলেকটিক শকটা কি? এনাফাইলেকটিক শক হচ্ছে সাধারণত অ্যালার্জিক রিয়াকশনের কারণে। এটা মনে রাখবা। এ এ মানে হচ্ছে কি অ্যালার্জি। এটা আমরা মনে রাখতাম কি এ, এবার লাস্টের এই যে ওয়ার্ডটা এল এ, কি এল এ, সরি এ এল এ, মানে অ্যালার্জিক। ঠিক আছে, এ এল এ দেখে আমরা মনে করতাম কি এনাফাইলেকটিক মানে হচ্ছে অ্যালার্জিক। তাহলে তোমরা মনে রাখতে পারো এনাফাইলেকটিক, তাহলে প্রথমে এ, মাঝখানেও দেখি আমরা কি এল এ, তাহলে এলার্জিক। মোটামুটি এভাবে আমরা একটু মস্তিষ্কে রাখার চেষ্টা করি, কারণ অনেকগুলো শব্দ অনেক সময় গুলাই ফেলি আমরা পরীক্ষার হলে। তো আমরা দেখবো যে প্রথম অক্ষর কি এন এ, তাহলে আমরা দেখবো কি এ এল এ, তাহলে এলার্জিক রিয়াকশনের কারণে যে শক হয় আমরা সেটাকে বলবো এনাফাইলেকটিক শক। জাস্ট মনে রাখার হিসেবে, এটা কিন্তু কোনো মেডিকেল টার্ম না। ঠিক আছে, মানে ওইটা যে মনে রাখার কৌশল একটা। এনাফাইলেকটিক শক হচ্ছে কি অ্যালার্জিক রিয়াকশনের কারণে যে শকটা হয়ে থাকে। আচ্ছা, এখন আসি কিন্তু কিভাবে আসলে আমাদের অ্যালার্জিক রিয়াকশনটা হইতে পারে। এটা অনেক সময় ড্রাগের কারণে হয়। হ্যাঁ, যাদের ওই যে একটু আগে বললাম যারা ড্রাগ সেন্সিটিভ না, তাদের যদি আমরা সেই ড্রাগ গুলো দিয়ে থাকি তাদের অনেক সময় অ্যালার্জিক রিয়াকশন হয়। অনেক পেশেন্ট আছে যাদের ব্লাড দিলেই অ্যালার্জিক রিয়াকশন হয়, তাদেরকে পেশেন্ট পার্টি ইনফর্ম করেই দেয় ডক্টর অনেক সময় যে এই পেশেন্টের এরকম হিস্ট্রি আছে, তো ব্লাড পেলেই হচ্ছে ব্লাড পাওয়ার সময় অ্যালার্জিক রিয়াকশন হয়, র্যাশ হয়, ইচিং হয়। সেক্ষেত্রে ডক্টর কি করে, প্রথমে এভিল করসন দিয়ে দিতে বলে। তো এভিল বা কর্সন বা এভিল করসন দুইটাই দিয়েই দেন হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন শুরু করা হয়। তো এইরকম, তো যেসব পেশেন্ট আমরা দেখি যে অ্যালার্জিক রিয়াকশন নিয়ে আসে, হ্যাঁ, সাধারণত তাদেরকে আমরা প্রাথমিক পর্যায়ে এভিল দিয়ে থাকি বা কটসম দিয়ে থাকি, বা যাদের যাদের হচ্ছে আরো মানে বড় ধরনের অ্যালার্জিক রিয়াকশন নিয়ে আসে তাদেরকে আমরা আরো হাই ডোজে কর্টিকোস্টেরয়েড টাইপের ড্রাগ দিয়ে থাকি বা এপিনেফ্রিন টাইপের ড্রাগ দিয়ে থাকি। ঠিক আছে। আচ্ছা, এরপরে ড্রাগের কারণেও কি হচ্ছে যে অ্যালার্জিক রিয়াকশন হয়, অথবা ইনসেক্ট সাইটিং। ইনসেক্ট সাইটিং হচ্ছে কি, মানে যেমন সাপে কামড় বা হচ্ছে যেমন বলতা বা বল্লা, এক কথায় আমাদের এলাকায় বলে বল্লা। হ্যাঁ, বল্লায় কামড় দিলে অনেক জায়গায় ফুলে যায় না, চোখ মুখ ফুলে যায় অনেক সময় আমরা দেখি। তো বলতায় কামড় দিলে হয়, অনেক সময় মৌমাছি কামড় দিলে হয়, অনেক সময় বিছুটি কামড় দিলে হয়। এইরকম কিছু ইনসেক্ট, এগুলোকে বলে কি ইনসেক্ট। ইনসেক্ট বাইটের কারণেও অ্যালার্জি হয়, বা মেডিসিনের কারণেও অ্যালার্জিক রিয়াকশন হয়ে থাকে। ঠিক আছে, আমরা কজেসটা দেখলাম কি ইনসেক্ট বাইট, ড্রাগ। আচ্ছা, এখন আমরা আসি সাইন সিমটম। সাইন সিমটম আমরা বুঝলাম যে কি কি হয়। হ্যাঁ, র্যাশ হয়ে যায়, যেন হচ্ছে ফুলে যায়, তারপরে হচ্ছে চুলকানি হয়, তারপরে হার্ট রেট বেড়ে যায়, এরপর হচ্ছে ব্রিথিং নিতে সমস্যা হয়, শ্বাসকষ্ট হয়, এরপর হচ্ছে কি পেশেন্টের গরম লাগে, ঘেমে যায়। হ্যাঁ, তো এই ধরনের সমস্যাগুলো হয়। ম্যানেজ করবো কিভাবে? আচ্ছা, ম্যানেজে আমরা দেখি অ্যাডমিনিস্টার এপিনেফ্রিন। এপিনেফ্রিন টাইপের ড্রাগ আমরা দিয়ে থাকি, আইভি ফ্লুইড দিয়ে থাকি, অ্যান্টিহিস্টামিন টাইপের ড্রাগ দিয়ে থাকি। অ্যান্টিহিস্টামিন সাধারণত আমরা যে সর্দি কাশি লাগলে যে ধরনের ড্রাগ খেয়ে থাকি, ফেক্সোফেনাডিন, তারপর হচ্ছে এই ধরনের আর কি কি আছে, এই ধরনের ড্রাগ গুলো আমরা নিয়ে থাকি। তো এই ধরনের নর্মাল মেডিকেশন, এবার হচ্ছে কর্টিকোস্টেরয়েড ড্রাগ আমরা দিয়ে থাকি। হ্যাঁ, এগুলো মোটামুটি মনে রাখলেই হবে। এরপর কি আছে, নিউরোজেনিক শক। নিউরোজেনিক শক হচ্ছে কি? নিউরোজেনিক শক হচ্ছে স্পাইনাল কর্ড ইনজুরি কারণে সাধারণত হয়ে থাকে নিউরোজেনিক শক, অথবা অথবা আমাদের ব্রেইনে যদি ব্লাড সার্কুলেশন কমে যায় সেক্ষেত্রেও নিউরোজেনিক শক হতে পারে। আচ্ছা, এখানে ডেফিনেশন আমরা দেখি স্পাইনাল কর্ড ইনজুরি লিডিং টু লস। আচ্ছা, এখানে হচ্ছে শুধু স্পাইনাল কর্ড ইনজুরির কথা বলছেন। স্পাইনাল কর্ড ইনজুরি কেন কেমনে হয়? স্পাইনাল কর্ড ইনজুরি কোথা থেকে? স্পাইনাল কর্ড আমাদের ব্রেনের পিছন সাইড থেকে আমাদের কি ভার্টিব্রা বরাবর কি থাকে, আমাদের স্পাইনাল কর্ড থাকে। কোথা থেকে? আমাদের মাথা থেকে, মস্তিষ্ক থেকে ভার্টিব্রা বরাবর, ফোর্থ লাম্বার ভার্টিব্রা বরাবর আমাদের কি থাকে? স্পাইনাল কর্ড থাকে। ঠিক আছে।
স্যার আপনার কথা বুঝায় না। স্যার কি ক্লাস শেষ করে দিল? শেষ করলে তো বলতো। কি যে স্যারের মনে হয় নেট প্রবলেম। হচ্ছে না কেন তাই? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। নিউরোজেনিক শক কোথায় বললাম? যে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডে আমাদের যদি ইনজুরি হয়, স্পাইনাল কর্ড কোথা থেকে? আমাদের মস্তিষ্কের থেকে আমাদের ভার্টিব্রা পর্যন্ত, ফোর্থ লাম্বার ভার্টিব্রা পর্যন্ত আমাদের কি থাকে? স্পাইনাল কর্ড থাকে। তো এই স্পাইনাল কর্ডে যদি কোনোভাবে ইনজুর্ড হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কি হয়? নিউরোজেনিক শক হতে পারে, আমাদের ব্রেনে সেই শকটা যেতে পারে এবং ব্রেনে কি হবে? ব্রেনের যে ইম্পালস গুলা, সেই ইম্পালস গুলো আমাদের বডির অন্যান্য পার্টে পৌঁছাবে না। হ্যাঁ? আমাদের বডির ইম্পালস গুলো কিভাবে আসে? এই হাত দিয়ে আমরা কোনো কিছু এই যে ধরার চেষ্টা করতেছি, হাত দিয়ে কোনো ইশারা করতেছি, কোনো কাজ করতেছি, এই ইম্পালস গুলো আমাদের বডিতে কোথা দিয়ে আসে? ভার্টিব্রার, প্রথমে হচ্ছে আমাদের হাত থেকে কোথায় যায়? ভার্টিব্রাতে যায়। ভার্টিব্রাতে গিয়ে ভার্টিব্রার মাঝখানে কি থাকে? যে স্পাইনাল কর্ড থাকে, সেই স্পাইনাল কর্ডে যায়। স্পাইনাল কর্ড থেকে কোথায় যায়? মেন লাইন বা বিদ্যুতের মেন লাইন দিয়ে, হ্যাঁ, স্পাইনাল কর্ড দিয়ে ব্রেনে সেই ইম্পালস গুলো যায়। কিন্তু যদি এই স্পাইনাল কর্ডে ইনজুরি হয়, তাহলে আমাদের ইম্পালস গুলা ব্রেন থেকে হাতেও পৌঁছাবে না, হাত থেকে ব্রেনেও পৌঁছাবে না। ঠিক আছে? তো এই ধরনের শককে বলা হয় নিউরোজেনিক শক। তো নিউরোজেনিক শক সাধারণত দিলে হইলে আমরা কি করি, কিভাবে ম্যানেজ করি, বা কি কি সাইন সিমটম হয়, এটা আমরা একটু জানে রাখা ভালো। হ্যাঁ, নিউরোজেনিক শকের কারণ হচ্ছে স্পাইনাল কর্ড ইনজুরি এবং সিভিয়ার হেড ইডিমা বা হেড ট্রমা। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে যদি মাথায় খুব জোরে আঘাত লাগে, সেক্ষেত্রেও নিউরোজেনিক শক হতে পারে। আচ্ছা, এখন দেখি সাইন সিমটম। সাইন সিমটম হচ্ছে কি? ওয়ার্ম, ড্রাই স্কিন, লো ব্লাড প্রেশার, ব্র্যাডিকার্ডিয়া, হ্যাঁ, অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস, এই জিনিসগুলো হতে পারে। ম্যানেজমেন্ট আমরা কিভাবে দিব? আইভি ফ্লুইড দিব। পেশেন্টকে আমরা আইভি ফ্লুইড হিসেবে নিউরোজেনিক শক হলে সাধারণত ম্যানিটল দিয়ে থাকি। কি দিয়ে থাকি? আইভি ফ্লুইড হিসেবে ম্যানিটল দিয়ে থাকি। এটা একটা ইম্পর্টেন্ট, এখানে নাই, মনে রাখবা। তাহলে নিউরোজেনিক শক হলে আমরা ম্যানিটল দিয়ে থাকি। এরপরে কি আছে? সাপোর্ট এয়ারওয়ে অ্যান্ড ব্রিথিং, আমরা এয়ারওয়ে মেনটেন করবো, দেন হচ্ছে ব্রিথিং দিব। ট্রিট স্পাইনাল ইনজুরি, হ্যাঁ, যে যেই জায়গাটাতে ইনজুরি হয়েছে সেখানে আমরা কি করবো? ড্রেসিং করে আমরা সেই জায়গাটাকে ফিক্স করে দিব, যাতে স্পাইনাল যে ফ্লুইড আছে, সিএসএফ, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, যদি যাতে বের হয়ে না যায়, বা হচ্ছে আহ ওইখান দিয়ে যাতে কোনো লিকেজ না হয়, এক কথায়। কারণ সেরেব্রোস্পাইনাল ফ্লুইড যদি বের হয়ে যায় বা সিএসএফ যদি বের হয়ে যায় খুব বেশি পরিমাণে, পেশেন্ট সাথে সাথে কিন্তু শকে চলে যাবে, সিভিয়ার শকে চলে যাবে এবং হচ্ছে ড্রাউজি হয়ে যাবে, এখান থেকে রিকভার করা পসিবল হয় না। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি অবস্ট্রাকটিভ শক। অবস্ট্রাকটিভ শকটা কি? অবস্ট্রাকটিভ শক হচ্ছে যে আমাদের ব্লাড ফ্লোটা হয় কি পুরো বডিতে, মাথা থেকে পা পর্যন্ত আমাদের একটা ব্লাড ফ্লো হয়ে থাকে। সেই ব্লাডটা ফ্লো হয় কিসের মাধ্যমে? ভেইনের মাধ্যমে এবং আর্টারির মাধ্যমে। এই ভেইন এবং আর্টারি যদি কোথাও কোলাপস করে, হ্যাঁ, কোলাপস করে বা হচ্ছে কি হয়ে যায়, ব্লাড ট্রান্সফিউশনে বাধা প্রদান করে, হ্যাঁ, সেই ক্ষেত্রে যেই শক হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে অবস্ট্রাকটিভ শক। অবস্ট্রাকটিভ মানে হচ্ছে বাধা প্রদান করা। তো অবস্ট্রাকটিভ শক মানে হচ্ছে যে আমাদের ব্লাড ফ্লোতে একটা বাধা তৈরি করবে, সেটার মাধ্যমে যে শক হয় তাকে বলা হচ্ছে অবস্ট্রাকটিভ শক। আচ্ছা, এটার কজের সাধারণত কি কারণে হয়? পালমোনারি এম্বোলিজম বা টেনশন, নিউমোথোরাক্স বা কার্ডিয়াক টেম কার্ডিয়াক টেম্পাডন টেম্পানট টেম ট্যাম্পোনেট, সরি। তো কার্ডিয়াক ট্যাম্পোনেট, পালমোনারি এম্বোলিজম, টেনশন, নিউমোথোরাক্স, কার্ডিয়াক ট্যাম্পোনেটের কারণে আমাদের হয়ে থাকে। আচ্ছা, পালমোনারি এম্বোলিজমটা কি? পালমোনারি এম্বোলিজমটা হচ্ছে আমাদের যে লাংস আছে, সেই লাংসের মধ্যে যদি
কোথাও ফ্লুইড জমে যায়, ফ্লুইড জমে যদি ব্লাড ফ্লোকে বাধা দান করে সেক্ষেত্রে। টেনশন নিউমোথরাক্স হচ্ছে যে আমাদের থোরাক্সের মধ্যেই কি হয়, থোরাক্সের মধ্যেই তো আমাদের লাংস, তাই না? তো এই লাংস এবং এই যে থোরাসিক এরিয়া, এই থোরাসিক রিজন, লাংস থোরাসিক রিজনের মধ্যে যদি কোনো কি হয়, সেকেন্ডারি ইনফেকশন তৈরি হয়, তখন কি হয়, একটা সাইডে লাংস পুরো, হ্যাঁ, তোমার হচ্ছে এক্সরেতে পুরো সাদা হয়ে আসে। এক্সরে মধ্যে লাংস নর্মাল এক্সরে হচ্ছে কি ব্ল্যাক, কিন্তু যদি নিউমোথোরাক্স হয় কোনো একটা সাইড, তাহলে পুরো একদম সাদা দেখা যাবে। তার মানে কি, নিউমোথোরাক্স মানে হচ্ছে আমাদের এই যে থোরাক্সের মধ্যে যে ক্যাভিটিটা আছে, যে খালি জায়গাটা আছে, সেই খালি জায়গায় যে ফ্লুইড, সেই ফ্লুইডটা লাংসের মধ্যে চলে যাবে, ঠিক আছে? তো এবং এই লাংসের ফ্লুইডও নিউমোথোরাক্স বা থোরাসিক ক্যাভিটির মধ্যে চলে আসবে। তো এটাকেই বলা হচ্ছে কি নিউমোথোরাক্স। কার্ডিয়াক টেম্পারেন্ট হচ্ছে আমাদের হার্টে যদি এরকম ব্লাডের যাওয়ার যদি বাধা দান করে, সেক্ষেত্রে বলা হচ্ছে কি, সেক্ষেত্রেও অবস্ট্রাকটিভ শক হতে পারে। আচ্ছা, এরপরে কি আছে, এক্সাম্পল দিচ্ছে কিছু কোথায় কোথায় হয়, এটা বললাম, ব্লাড ক্লট লাংসে, তারপর হচ্ছে তোমার হচ্ছে পেরিকার্ডিয়াল স্পেস, এগুলো তো বললাম এতক্ষণ। এগুলো এক্সাম্পল গুলো জাস্ট একটু দেখে নিবা। ম্যানেজমেন্ট আমরা কিভাবে করবো? তো ম্যানেজমেন্ট হচ্ছে এই অবস্ট্রাকশনটাকে আমাদের রিলিজ করা, আর কিছু না, অবস্ট্রাকশনটাকে আমাদের রিলিজ করতে হবে, ফ্লুইড দিতে হবে, অক্সিজেন দিতে হবে, এই আর কিছু না। তো এই মেইন ম্যানেজমেন্ট হচ্ছে অক্সিজেন দেওয়া, অক্সিজেনেশন দেওয়া প্রচুর পরিমাণে, হ্যাঁ, যাতে হচ্ছে আমাদের বডির টিস্যু গুলা মারা না যায়, সেল গুলা মারা না যায়। এরপর আছে কি এন্ডোক্রাইন শক। এন্ডোক্রাইন শকটা কি? এন্ডোক্রাইন শকটা হচ্ছে এন্ডোক্রাইন যেখানে আসবে সেখানেই দেখবা হরমোনাল বা আমাদের বডির কিছু এনজাইম আছে, সেই এনজাইম বা হরমোনাল ইমব্যালেন্স, এটাকেই বলা হচ্ছে এন্ডোক্রাইন শক। এখানে দেখি কি বলছে, হরমোনাল ইমব্যালেন্স আর এন্ডোক্রাইন ডিসঅর্ডার, একই কথা। এন্ডোক্রাইন মানে হচ্ছে আমাদের বডির কি অন্তঃক্ষরা গ্রন্থিগুলো যেই ফ্লুইডটা দেয়, সেই ফ্লুইড, ঠিক আছে? তো সেটা হতে পারে স্যালাইভা, সেটা হতে পারে অন্য কোনো ফ্লুইড। এই তো সিভিয়ার হরমোনাল ইমব্যালেন্স যদি হয়, আমাদের বডিতে যদি সিভিয়ার হরমোনাল চেঞ্জ হয়, সেক্ষেত্রে এন্ডোক্রাইন ডিসঅর্ডার হতে পারে। হ্যাঁ, তো এর জন্য দায়ী সাধারণত কি কজেস কি, যে অ্যাডিশনস ডিজিজ বা থাইরয়েড স্টোন, হ্যাঁ, বা হাইপার থাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, এই ডিজিজ গুলোর কারণে এন্ডোক্রাইন ডিসঅর্ডার হতে পারে। আচ্ছা, এরপরে আসি ম্যানেজমেন্ট, কিভাবে ম্যানেজ করবো এন্ডোক্রাইন ডিসঅর্ডার হলে। অ্যাডমিনিস্টার হরমোন, আমরা হরমোন দিব। হরমোন দিব কোন ক্ষেত্রে? যদি হাইপোথাইরয়েডিজম হয়, থাইরয়েড হরমোন কমে গেছে, সেক্ষেত্রে আমরা থাইরয়েড হরমোন প্রোভাইড করবো, হ্যাঁ, টিএসএইচ প্রোভাইড করবো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, টিএসএইচ, এটাকে বলা হচ্ছে কি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো অ্যাডমিনিস্টার হরমোন, তার মানে আমরা হরমোন প্রোভাইড করব। হাইড্রোকর্টিসন ফর অ্যাডিশনস ডিজিজ, যদি অ্যাডিশনস ডিজিজ হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা হাইড্রোকর্টিসন দিয়ে থাকি, দ্যাট মিন্স কর্টিসন। আচ্ছা, এরপর কি আছে, কারেক্ট ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। তো যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে, পটাশিয়াম বেশি, ক্যালসিয়াম বেশি, ম্যাগনেসিয়াম বেশি বা কম বেশি, সেক্ষেত্রে আমরা এইগুলা ম্যানেজ করব। হ্যাঁ, যেমন হাইপারক্যালেমিয়া যদি হয়, হ্যাঁ, পটাশিয়াম খুব বেশি বেড়ে গেছে, সেক্ষেত্রে আমরা কি করি, উইন্ডাল বলে যে হাইপারক্যালেমিয়া হয়েছে, তাহলে উইন্ডাল প্লাস দিয়ে নেবুলাইজ করো। এরপরে তোমার নিউট্রিডেক্সের সাথে 10 ইউনিট অ্যাক্টাফিট দিয়ে, হ্যাঁ, পেশেন্টকে 100 নিউট্রিডেক্সের সাথে 10 ইউনিট অ্যাক্টাফিট দিয়ে পেশেন্টকে দিয়ে দাও। এগুলো হচ্ছে হাইপারক্যালেমিয়ার ম্যানেজমেন্ট। আবার কি বলে, আর কি কি বলে হাইপারক্যালেমিয়ার ম্যানেজমেন্টে, যে ক্যালসিয়াম গ্লুকোনেট দিয়ে দাও। হ্যাঁ, ক্যালসিয়াম গ্লুকোনেট দিলে হাইপারক্যালেমিয়া রিমুভ হয়ে যায়। এটা হচ্ছে একটা পেশেন্টের এক ধরনের ম্যানেজমেন্ট। আবার যদি বলে হাইপোক্যালেমিয়া হয়েছে, মানে পটাশিয়াম কমে গেছে, সেক্ষেত্রে আমরা কি বলি, যে পটাশিয়াম দিয়ে দাও, হ্যাঁ, কেটি পটাশিয়াম, 20 মিলিমোল বা হচ্ছে 40 মিলিমোল বা 60 মিলিমোল দিয়ে দাও, তখন আমরা সেই অনুযায়ী দিয়ে দিই। একটা অ্যাম্পলের মধ্যে 20 মিলিমোল থাকে, হ্যাঁ, তখন বলে যে 20 মিলিমোল দিয়ে দাও, তখন আমরা 1 অ্যাম্পল দেখে কি করি, যদি সিভিলাইন করা থাকে আমরা আওয়ারলি 10 ml পার আওয়ারে বা 5 ml পার আওয়ারে দিয়ে থাকি। অথবা যদি সিভিলাইন না করা থাকে, পেরিফেরালি আমরা কি করি, ওই 1 লিটারের মধ্যে, 1 লিটার নর্মাল সিলিন্ডারের মধ্যে 1 অ্যাম্পুল কেটে দিয়ে আমরা সেটাও কারেকশন করি, সেই ইলেকট্রোলাইটটা ইমব্যালেন্স করি, ইমব্যালেন্স ইলেকট্রোলাইটটাকে ব্যালেন্স করি, sorry। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো আমরা দেখি মোটামুটি আমাদের শখ শেষ। এখন আমরা দেখি যে অ্যাসেসমেন্ট মেথড। আমরা একটা পেশেন্ট যখন রিসিভ করি, হ্যাঁ, তখন আমাদের অনেক সময় আমরা রিসিভিং মেথডটা ঠিকভাবে জানি না, পেশেন্টটাকে আমরা কিভাবে সুন্দর করে রিসিভ করবো।
হ্যাঁ, তো রিসিভ করার সময় আমাদের 4টা জিনিস মেনটেন করতে হয়। কি কি জিনিস? ইন্সপেকশন, প্যালপিটেশন, পারকিউশন, আর একটা হচ্ছে অস্কালটেশন। ইন্সপেকশনটা কি? ইন্সপেকশন মানে হচ্ছে, এইটা জিনিস মনে রাখবা, আমরা যখন হলে পরীক্ষা দেই তখন হলে কি আসে? ইন্সপেকশন আসেন। বলেন, আমরা বলি না যে ইন্সপেকশন আসছে, হল ইন্সপেকশন আসছে। তার মানে কি? দেখতে আসছে। স্বাভাবিক খালি চোখে, হ্যাঁ, খালি চোখে আমরা যদি যেটা দেখি সেটা হচ্ছে ইন্সপেকশন। পেশেন্টের ক্ষেত্রেও তাই। একটা পেশেন্টকে আমরা তার যাবতীয় সবকিছু আমরা এক নজরে দেখে ফেলবো। পেশেন্ট রেসলিউস কিনা, পেশেন্টের ডিসিএস কেমন আছে, পেশেন্টের হচ্ছে আহ তোমার হচ্ছে স্কিন কেমন আছে, পেল কালার আছে কিনা, বা স্কিনের কালার কেমন আছে, এই জিনিসগুলো আমরা এক নজরে দেখে ফেলবো। এক নজরে পেশেন্টকে আমরা দেখে ফেলবো। এই জিনিসটাকে বলা হচ্ছে ইন্সপেকশন। ঠিক আছে? এবার কি প্যালপিটেশন? প্যালপিটেশন মানে হচ্ছে, এই ক্ষেত্রে আমরা বডি বডি টাচ করবো পেশেন্টের। আমরা পালস দেখবো, পালস দেখে আমরা সাথে সাথে আমরা চেস্ট কম্প্রেশনটা দেখবো যে তার রেসপিরেটরি রেটটা কেমন আছে। হ্যাঁ, আমরা তারপরে দেখবো যে তার টেম্পারেচার আছে কিনা। হ্যাঁ, যদি হাত দিয়ে আমরা ফিল করে না পাই, সেক্ষেত্রে যদি আমাদের অ্যাভেলেবেল থাকে থার্মোমিটার, আমরা থার্মোমিটার দিয়ে দেখবো যে তার টেম্পারেচার আছে কিনা। হ্যাঁ, এগুলো হচ্ছে কি, বডি টাচ করে আমরা দেখবো। এরপর কি আছে? পারকিউশন। পারকিউশন মানে হচ্ছে ট্যাপিং বডি সারফেসেস টু ইভালুয়েট আন্ডারলাইং স্ট্রাকচার। অনেক সময় আমাদের অ্যাবডোমেন অনেক সময় ফুলে থাকে। সেক্ষেত্রে আমরা অ্যাবডোমেনে এরকম 2টা আঙ্গুল রেখে আমরা এরকম ট্যাপ করে দেখি যে আসলে অ্যাবডোমেনের মধ্যে কোনো পানি আছে কিনা, বা গ্যাস্ট্রিকের কারণে ফুলে আছে কিনা, বা কোনো এয়ারের কারণে ফুলে আছে কিনা, বা এসাইটিক ফ্লুইড আছে কিনা। এগুলো আমরা অ্যাসেস করি। এইটাকে বলা হচ্ছে কি? পারকিউশন। আচ্ছা, এরপর কি হচ্ছে? অস্কালটেশন। তো আমরা অস্কালটেশনের মাধ্যমে কিভাবে দেখি? আমরা টেস্ট টেস্টে আমরা স্ট্যাটো ধরে আমরা দেখি যে আসলে তার লাংস ভালো আছে কিনা, ঘ্যাড় ঘ্যাড় আওয়াজ আছে কিনা, বা ভালো ভালো আওয়াজ আছে কিনা। এটা হচ্ছে অস্কার্ট করি, আমরা কানে শুনি। এটা হচ্ছে অস্কার্টেশন। ইন্সপেকশন মানে হচ্ছে কি? দেখা। প্যালপিটেশন মানে হাত বা হাতের স্পর্শে, বা আমাদের আহ কি টাচের মাধ্যমে, হ্যান্ড টু হ্যান্ড টাচের মাধ্যমে আমরা দেখি। পারকিউশন মানে হচ্ছে আমরা কি আন্ডারলাইং টাচও করি, এবং আন্ডারলাইং যেই বিষয়গুলো আছে সেগুলো আমরা অবজার্ভ করি। অস্কালটেশন মানে হচ্ছে আমরা শুধু শুনি। ঠিক আছে? শুনে শুনে আমরা বুঝি। এইভাবে আমরা পেশেন্টকে অ্যাসেস করব। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসে আমাদের রাইট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। রাইট মানে কি? অধিকার। ঠিক আছে? রাইট মানে কি? অধিকার। মানে ড্রাগ একটা পেশেন্টকে দিচ্ছি, ড্রাগ দেওয়ার ক্ষেত্রে একটা পেশেন্টের কি কি অধিকার আছে? হ্যাঁ, একটা পেশেন্টের কি কি অধিকার আছে? অধিকার কি কি আছে? রাইট পেশেন্ট, রাইট ড্রাগ, রাইট ডোজ, রাইট রুট, রাইট টাইম, রাইট ডকুমেন্টেশন, রাইট টু সার্ভ রিফিউজ, রাইট অ্যাসেসমেন্ট, রাইট ইভালুয়েশন। এই জিনিসগুলো আমরা মেনটেন করবো। এই কয়েকটা একদম ছোটস্থ থাকবে সবার, এখান থেকে কোশ্চেন আসে কিন্তু। নিচের কোনটা রাইটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন? নিচের কোনটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অধিকার বা রাইটস? সেটা আমরা এই 9টা জিনিস মুখস্থ রাখলেই অ্যান্সার করতে পারবো। এই 9টা জিনিস সবাই মুখস্থ রাখতে হবে। এতক্ষণ যেগুলো বললাম সেগুলো কিন্তু থিওরি, অনেক সময় মাথায় থাকে, কিন্তু এই যেগুলো মুখস্থ বিষয়, এই জিনিসগুলো কিন্তু খুব স্ট্রিক্টলি আমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের ক্লাস মোটামুটি আমরা এই পর্যন্তই শেষ করব। অলরেডি আমাদের 11:30 বাজে। তো আমরা নেক্সট দিন আমরা ফান্ডামেন্টালস এর এই বাকিগুলা, এই 9টা জিনিসের আমরা একটু ডিটেলস পড়বো। দেন আমরা হচ্ছে কোথায় কোন মেডিসিন দিব সেগুলোর রুট, সেই রুট গুলো আমরা একটু পড়বো। দেন হচ্ছে আমরা অক্সিজেন থেরাপি বিষয়টা পড়বো। দেন হচ্ছে ক্যাথেটারাইজেশনের বিষয়টা পড়বো। হ্যাঁ, এনজি টিউব ইনসার্শনের বিষয়টা পড়বো। এই জিনিসগুলো, ব্লাড ট্রান্সমিশনের বিষয়টা পড়বো। তো মোটামুটি আমরা নেক্সট ক্লাসে এই জিনিসগুলো শেষ করে দিব। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। হ্যাঁ, 3D কি? টিডি কোথায়? 3D না, এমনি একটা কোশ্চেন, এটা 3D মানে 3টা 3D ডি আর। জি। এটা কোনো মেডিকেল টার্ম না তো। টিডি কোনো মেডিকেল টার্ম না। তুমি আন্দাজে প্রশ্ন করলে হবে? থ্রিডি কোথা থেকে নিয়ে আসছো? তুমি সেটা বলো যে কোন জায়গায় রিলেটেড কি। স্যার একটা কোশ্চেনের অ্যান্সার দেওয়া এটা কোশ্চেন আছে? আমরা ওইটা ওই কি কোশ্চেন সেটা বলো, কোশ্চেন কি করে বলতে হবে, তো নাহলে তো হবে না।